হ্যালো ডিয়ার নার্সিং অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু নার্সিং নলেজ। আমি সুকন্যা সাহানা, সিএইচও আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আজ থেকে আমি তোমাদের নতুন একটা ভিডিও আনতে শুরু করলাম। সেটা হচ্ছে বিভিন্ন যে থিওরির টপিক, যে ইম্পর্টেন্ট টপিকগুলো হয় আমাদের জিএনএম, বিএসসি বা সিএইচওতে, আমি সেই টপিকের উপরে তোমাদের নোটস দেব। এবং একই সঙ্গে বলে রাখি, তোমরা এই নোটসগুলো ফলো করলে স্টাফ নার্স গ্রেড 2, সিএইচও এগুলো বাদ দিয়েও তোমরা ইএসআই বলো বা এদিকে বলো নরসেট, এমস বা আরআরবি, যে এক্সামগুলো হয় তার কিন্তু থিওরি পেপারগুলো ভালো করে রেডি হয়ে যাবে। একটা জিনিস বুঝে রাখো, থিওরিটা যদি ভালো করে রেডি হয়ে থাকে আমাদের এমসিকিউগুলো মনে রাখতে সুবিধা হবে। শুধু এমসিকিউ মুখস্থ করলে এমসিকিউ কিন্তু মনে থাকে না। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আগে যে টপিকটা পড়বো এমসিকিউ, তার থিওরিটা ভালো করে বুঝে নেব। থিওরিটা বুঝে নিলে আমাদের কিন্তু এমসিকিউটা ভালো করে মনে থাকবে। তো আমি তোমাদের আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট অপারেটিভ কেয়ার। আর আমি ইন্ট্রোডাক্টরিতে যাচ্ছি না, আমি একবারে ডিরেক্ট আমার যে আজকের টপিক সেই টপিকে আসছি। তো আজকে আমার মেন সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং। তো ফান্ডামেন্টাল থেকে আমি যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট অপারেটিভ কেয়ার। তো বুঝতেই পারছো, প্রি অ্যান্ড পোস্ট অপারেটিভ কেয়ার মানে কি বোঝায়। প্রি মানে আগে এবং পোস্ট মানে পরে, অর্থাৎ অপারেশনের আগে এবং পরে আমরা কি কেয়ার দেব, সেটাই হচ্ছে আমাদের প্রি অ্যান্ড পোস্ট অপারেটিভ কেয়ার। ফার্স্ট দেখো, সেটা হচ্ছে পেরি অপারেটিভ নার্সিং। আমরা কি ছিলাম এখানে, প্রি অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ, কিন্তু আমি এখানে দিয়েছি পেরি অপারেটিভ। তাহলে আগে আমাকে বুঝতে হবে পেরি অপারেটিভ মানেটা কি। পেরি অপারেটিভ নার্সিংয়ের মধ্যে কি কি পড়ে দেখো। আ কেয়ার প্রোভাইডেড ইমিডিয়েটলি বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার সার্জারি বাই নার্সিং পার্সোনেল কল্ড পেরি অপারেটিভ নার্সিং। অর্থাৎ আ কেয়ার এমন একটা কেয়ার প্রোভাইডেড ইমিডিয়েটলি, প্রোভাইড করা হয় সঙ্গে সঙ্গে, কিন্তু কখন সেটা, বিফোর অর্থাৎ আগে, ডিউরিং সেই সময়ে অর্থাৎ চলাকালীন, এবং আফটার পরে, সার্জারি অর্থাৎ এমন একটা কেয়ার যেটা আমাদের দেওয়া হয় সার্জারির আগে, ডিউরিং সার্জারি চলাকালীন, অ্যান্ড আফটার সার্জারির পরে, বাই নার্সিং পার্সোনেল একজন নার্স যখন এই কেয়ারটা দেন সার্জারির আগে, সার্জারি চলাকালীন এবং সার্জারির পরে, কল্ড পেরি অপারেটিভ নার্সিং। সেটাকে বলা হয় পেরি অপারেটিভ নার্সিং। অর্থাৎ তিনটেকে নিয়ে কিন্তু আমাদের পেরি অপারেটিভ নার্সিং। দেখো পার্টসের মধ্যে আমাদের তিনটে ভাগ। একটা হচ্ছে প্রি অপারেটিভ নার্সিং কেয়ার, অর্থাৎ যেটা আমরা আগে দেব ওটির আগে। নেক্সট হচ্ছে ইন্ট্রা অপারেটিভ নার্সিং কেয়ার, ওটি চলাকালীন যে নার্সিং কেয়ারটা দেবো। অ্যান্ড থার্ড হচ্ছে পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার, ওটির পরে আমরা যে নার্সিং কেয়ারটা দেবো। আশা করছি তোমাদের এইটুকুটা বুঝতে কোনো অসুবিধা নেই। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট অপারেটিভ, এবং এর সঙ্গে আমি তোমাদের ইন্ট্রা অপারেটিভ যেটা আছে সেটাও একটু ডিটেল করে দেব। একটা কথা তোমাদের এর মাঝে বলে দিই, যদি তোমাদের এই নোটসটার পিডিএফ লাগে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে সবাই, নিজের নাম লিখে কোন সাবজেক্টের উপর পিডিএফ চাইছো, আমি সেইটা পিডিএফ তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেব উইদাউট এনি কস্ট। তো 1 নম্বর দেখো, প্রি অপারেটিভ কেয়ার। কি বলা হয়েছে, কেয়ার প্রেসিডিং বিফোর অন অপারেশন কল্ড প্রি অপারেটিভ কেয়ার। অর্থাৎ যে কেয়ারটা আমাকে প্রিসাইডিং বিফোর অন অপারেশন, অর্থাৎ অপারেশনের আগে আমাকে যে কেয়ারটা দেওয়া হয় সেটা হচ্ছে আমার প্রি অপারেটিভ কেয়ার। নেক্সট দেখো, এইখানে আমরা কি কি করব। ফার্স্ট কি করব, হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন আর কন্ডাক্টেড। একজন নার্স কি করেন, হিস্ট্রি নেন পেশেন্টের এবং তার ফিজিক্যাল এক্সামিনেশন করেন। হিস্ট্রির মধ্যে কি করে, তার প্রিভিয়াস কোনো ইলনেস ছিল কি না, তার জেনেটিক কোনো ইলনেস আছে নাকি, বা কোনো মেডিকেশন তার চলছে নাকি, তার হাইট, ওয়েট বা কন্টিনিউ মেডিকেশন যেটা আমি বললাম সেসবে কিছু আছেন নাকি ইত্যাদি, তিনি স্মোক করেন কি না, ড্রিঙ্ক করেন কি না, এইগুলো কিন্তু সমস্ত হিস্ট্রিটা আমরা নেব। তার সঙ্গে ফিজিক্যাল এক্সামিনেশন আমরা করব। নেক্সট দেখো, obtain and assess vital signs, ECG, X-ray, blood investigation and cross matching and urinalysis। অর্থাৎ obtain and assess, আমরা ভাইটাল সাইন চেক করি পেশেন্টকে ওটিতে পাঠানোর আগে, এবং পেশেন্ট আমার কাছে যতক্ষণ অ্যাডমিট থাকবে আমাকে তো অবজারভেশনটা মাস্ট, তো তার জন্য আমি ভাইটাল সাইন চেক করি। তারপরে কি করব, ওটিতে পাঠানোর আগে, সেটা যে ওটিই হোক, সেটা তুমি একটা ব্রেন সার্জারি হোক, কার্ডিয়াক সার্জারি হোক, কোনো অ্যাবডোমিনাল সার্জারি হোক, বা ধরো কোনো
লেগের উপরে কিছু মানে এক্সট্রিমিটিসের উপর কোনো সার্জারি হোক, যাই হোক, সামান্য যদি ক্যাটারাক্টও করা হয় চোখের উপর, আমাদের সব ক্ষেত্রেই কিন্তু এই ইসিজিটা মাস্ট। উইদাউট ইসিজি তোমাকে সার্জেন সেই পেশেন্টটাকে ওটিতে ঢোকানোর পরেও বার করে দেবেন। তাই ইসিজি ছাড়া কোনো ওটি হওয়া পসিবল নয়। ইসিজি, তার সঙ্গে কী করবো, চেস্ট এক্সরে আর ব্লাড ইনভেস্টিগেশন। ব্লাড ইনভেস্টিগেশনের মধ্যে কী কী করা হয়? নর্মাল কোয়েশ্চেন তোমরা জানো, সিবিসি করা হয়, পিটিআইএনআর করা হয়, তারপরে হচ্ছে লিপিড প্রোফাইল কোনো কোনো ক্ষেত্রে লাগে করে নেওয়া হয়, কিডনি ফাংশন টেস্ট করা হয়, ফাস্টিং করা হয়, পিপি করা হয়, যেগুলো যে ইনভেস্টিগেশনের জন্য নর্মালি সিবিসি, পিটিআইএনআর, যেটা ক্রস ম্যাচিং মিনস ব্লাড গ্রুপটা, এগুলো নিয়েই তোমার ওটিতে পাঠানো হবে। তো ইসিজি, ব্লাড ইনভেস্টিগেশন যে কটা বললাম, তার সঙ্গে ক্রস ম্যাচিং অ্যান্ড ইউরিনালাইসিস, অর্থাৎ ইউরিন আরইটা অনেক সময়তেই অনেক ওটির আগেই করিয়ে নেওয়া হয়। তাহলে এইগুলো সব হয়েছে নাকি, এগুলো ডক্টর প্রেসক্রাইব করবে। প্রেসক্রাইব করা কিন্তু নার্সের কাজ নয়, প্রেসক্রাইব করবেন ডক্টর। তোমাকে ওটিতে পাঠানোর আগে দেখে নিতে হবে যে পেশেন্টের এইগুলো সব আছে নাকি, যে ভিএইচটিটা দিয়ে পাঠানো হচ্ছে তার মধ্যে এই সমস্ত রিপোর্টগুলো আছে নাকি। নেক্সট দেখো, explain about surgery to the patient or relatives and allow them to express related concerns and fears। অর্থাৎ কি বলতে চেয়েছে, এক্সপ্লেন অ্যাবাউট সার্জারি, আমরা সার্জারিটাকে এক্সপ্লেন করে দেবো টু দ্য পেশেন্টকে অর রিলেটিভস, এবং তার যারা পরিবার আছেন তাদের সবার কাছে, অ্যান্ড অ্যালাউ দেম টু এক্সপ্রেস রিলেটেড কনসার্ন অ্যান্ড ফিয়ার্স, এবং তাদের যদি কোনো বক্তব্য থাকে, তাদের যদি কোনো ভয়ভীতি, কোনো প্রশ্ন থেকে থাকে, তারা যদি তোমাকে কোনো প্রশ্ন করেন, তুমি কিন্তু সেটাকে সুন্দর করে তাদেরকে এক্সপ্লেন করবে। তারা কোনো প্রশ্ন করলো যে পেশেন্টের কিছু হবে না তো, বা আমার পেশেন্ট ভালো হয়ে যাবে না তো, তুমি মুখের উপর 2-4টে কথা বলে দিলে, এই ডাক্তারবাবু জানেন এগুলো আগে থেকে কী করে বলবো, এগুলো কিন্তু আনসার নয়। তোমায় কিন্তু তাদেরকে কোয়াইটলি অ্যান্ড কামলি তোমাকে কিন্তু আনসার করতে হবে, যাতে তাদের অ্যাংজাইটি লেভেলটা রিডিউস হয়, ইনক্লুডিং পেশেন্ট অ্যান্ড রিলেটিভস। নেক্সট পয়েন্ট দেখো, টেক ইনফর্মড কনসেন্ট ফ্রম পেশেন্ট অর দেয়ার রিলেটিভস। অর্থাৎ হচ্ছে যে আমাদের কনসেন্ট নিতে হবে। টেক ইনফর্মড মানে ইনফর্ম করে কনসেন্ট নেব। কার কাছ থেকে নেব? পেশেন্ট অথবা তার বাড়ির লোকের কাছ থেকে। যদি পেশেন্ট আমার কনসাস হয় তাহলে পেশেন্ট কনসেন্ট দেবেন। যদি পেশেন্ট কনসাস না হন, হয়তো তোমার ড্রাউজি আছে বা ধরো কোমায় আছে, কোনো প্রসিডিওর করা দরকার, সার্জারি বাদ দাও, ধরো পেশেন্টকে ভেন্টিলেশনে দিতে হবে, সেক্ষেত্রেও আমরা তো কনসেন্ট নেবো। পেশেন্ট যে কোমাতে আছে, কে কনসেন্ট দেবে? তখন তো বাড়ির লোকই কনসেন্ট দেবে। তাহলে এটা সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করে। একটা সিভিয়ার আরটিএ পেশেন্ট এসছে বা একটা সিভিয়ার ব্রেন ইঞ্জুরির পেশেন্ট এসছে, সেক্ষেত্রে কনসেন্ট তো পেশেন্ট দিতে পারবে না, তখন কনসেন্ট কিন্তু রিলেটিভ দেবে। তাই এটা সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করছে, পেশেন্ট দিচ্ছে না, রিলেটিভস দিচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে, আমরা যখন কনসেন্ট নেব, আমরা কিন্তু পেশেন্ট আর রিলেটিভস যেই দিক না কেন, তাকে কিন্তু আমরা ব্যাপারটা জানিয়ে কনসেন্টটা নেব। অনেক সময় করা হয় যে বাড়ির লোককে না জানিয়ে, এটা আমি অনেক সময় কাজ করতে গিয়ে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি, না জানিয়ে অ্যাডমিশনের সময় বলা হলো এগুলো সাইন করে দিন। তাদেরও তখন তাড়াতাড়ি আছে, এমার্জেন্সি আছে, পেশেন্টকে জাগ করে আগে বেডে দিয়ে যাতে ট্রিটমেন্ট শুরু হয় সেই চিন্তাটা তারা করেন, তো তাড়াতাড়ি করে সাইন করে দেন। বাট এটা প্রসিডিওর নয়, এটা কিন্তু লিগাল ইস্যুস হয়ে যেতে পারে। নেক্সট দেখো, রেস্ট অ্যান্ড স্লিপ আর প্রমোটেড। পেশেন্টকে রেস্ট অ্যান্ড স্লিপের জন্য আমরা প্রমোট করব। ওটির আগের দিন অনেক সময় পেশেন্টকে সিডেটিভ দেওয়া হয়, যাতে পেশেন্টের অ্যাংজাইটি লেভেলটা একটু লো থাকে বা তার রেস্টটাও খুব ম্যাটার করে। পেশেন্টের হিলিংয়ের জন্য কিন্তু রেস্ট অ্যান্ড স্লিপ ম্যাটার করে, তো আমরা কিন্তু পেশেন্টকে তার জন্য এনকারেজ করব। পরের দেখো, রিভিউ এনপিও অর্থাৎ নীল পার ওরাল। পেশেন্টকে আমরা এনপিও রাখবো। স্টেটাস অফ পেশেন্ট বিফোর সার্জারি, বিফোর সার্জারির আগে আমরা পেশেন্টকে এনপিও রাখবো। এবার হচ্ছে এনপিওর টাইমটা, এইটা কিন্তু আমি আলাদা আলাদা করে মেনশন করে দিয়েছি, এই কারণেই এটা আলাদা আলাদাভাবে কোয়েশ্চেন এমসিকিউতে আসতেই পারে। কি করেছি দেখো, এনপিও রাখবো 6 to 8 আওয়ার্স, 6 থেকে 8 ঘন্টা রাখবো। কোন কোন ক্ষেত্রে? বিফোর জেনারেল অ্যান্ড স্পাইনাল অ্যানাস্থেসিয়া, কোনো জেনারেল সার্জারি হচ্ছে এবং সেক্ষেত্রে আমাকে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিতে হচ্ছে, এই দুটো ক্ষেত্রে পেশেন্টকে আমাকে 6 to 8 আওয়ার্স পেশেন্টকে কিন্তু এনপিও রাখতে হবে। নেক্সট দেখো, এনপিও 3 আওয়ার্স, অর্থাৎ 3 আওয়ার্সের জন্য পেশেন্টকে এনপিও রাখবো বিফোর সার্জারি উইথ লোকাল অ্যানাস্থেসিয়া। কোনো মাইনর ইঞ্জুরি হয়েছে, কোথাও কেটে গেছে, আমাকে তার সেখানে স্টিচ দিতে হবে, এইসব ক্ষেত্রে আমি কি করব? আমাকে কিন্তু পেশেন্টকে লোকাল অ্যানাস্থেসিয়া দিতে হবে
এনপিও রাখতে হবে সেক্ষেত্রে 3 আওয়ার্সের জন্য। এখন একটা প্রশ্ন করা হয় যে এনপিও কেন রাখা হয়? হবে তো অপারেশন হাতে, হবে তো অপারেশন মাথায়, হবে তো অপারেশন বুকে বা পায়ে, পেটেরটা হলে হয়তো মনে আসতেই পারে যে ঠিক আছে পেটের ক্ষেত্রে এনপিও রাখা যেতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে শরীরে যেখানে যাই হোক কেন আমাদের এনপিও রাখা হয়? এনপিওটা এই জন্য রাখতে বলা হয় কারণ হচ্ছে অ্যানাস্থেশিয়া দেওয়ার পরে আমাদের যে মাসেল রিল্যাক্সেশনের কাজ করে, অ্যানাস্থেশিয়ার যে ড্রাগটা, মাসেলগুলো রিল্যাক্সেশন হয়ে যাওয়ার ফলে যখন আমার ওটি শুরু হয় পেশেন্টের কিন্তু বাই এনি চান্স ভমিটিং শুরু হতে পারে। তার ফলে কি হয়, পেশেন্টের কিন্তু যে ফুড পার্টিকেলসটা সেটা কিন্তু আমাদের লাংসে চলে যেতে পারে অ্যাসপিরেট করে। ওকে, সেই জন্য কি হয়, তার ফলে কি হবে আমাদের অ্যাসপিরেটেড নিউমোনিয়া। এনপিও ইজ টেকেন টু প্রিভেন্ট ফ্রম অ্যাসপিরেটেড নিউমোনিয়া। এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়, ইন্টারভিউতেও জিজ্ঞাসা করা হয়, রিটেন এক্সামেও আসে, এনপিও কেন রাখা হয়? তো সেক্ষেত্রে আনসারটা হবে টু প্রিভেন্ট ফ্রম অ্যাসপিরেটেড নিউমোনিয়া। পরে দেখো, এটা একটা ট্রিকি কোশ্চেন, এটা আমি পড়ানোর মাঝে তোমাদের একটু বলে দিই। ট্রাকিও ইসোফেজাল ফিস্চুলা, অর্থাৎ অনেক সময় জিজ্ঞাসা করা হয় 3C কোথায় আছে? বলো 3C আমরা কি কোন ডিজিজের ক্ষেত্রে বুঝতে পারি? তো 3C কোথায় পাই আমরা? ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলাতে। 3C বলতে কি বোঝায়? চোকিং, সায়ানোসিস অ্যান্ড কাফ, এই তিনটে নিয়ে হচ্ছে 3C। এই 3C আমরা কোথায় দেখতে পাবো? ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলাতে। এবার কি পয়েন্ট, অর্থাৎ প্রি অপারেটিভ কেয়ারের যে কি পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো, জিআই ট্র্যাক্ট ইজ প্রিপারেড অ্যাজ ইন্ডিকেটেড, রেস্ট্রিক্ট ফুড ফ্লুইডস অ্যাজ অর্ডার্ড। জিআই ট্র্যাক্ট ইজ প্রিপেয়ার্ড অ্যাজ ইন্ডিকেটেড, অর্থাৎ হচ্ছে যে যেটা আমি এনপিওর ব্যাপারটা বললাম, আমাদের জিআই ট্র্যাক্টকে কেন আমরা কিভাবে প্রিপেয়ার রাখবো বিফোর ওটি, কী করতে হবে? আমাকে ফুড রেস্ট্রিকশন করতে হবে। ফ্লুইডস অ্যাজ অর্ডার্ড, ডক্টর যেরকম ফ্লুইড দিতে বলবেন সেরকম দেব। জেনারেলি ফ্লুইডটাও বন্ধ করা থাকে, মানে ওরাল ইনটেকটা বন্ধ করা থাকে। ডক্টররা নর্মাল স্লাইন বা আরএল এসব চার্জ করার কথা বলেন, সেটা 12 আওয়ারলি বা 8 আওয়ারলি স্লোলি দেওয়া হয়, বা অনেক সময় 4 আওয়ারলিও বলেন। আচ্ছা, ফ্লুইডটা যদি দেওয়া হয়, পেশেন্ট অনেক সময় বলতে পারে আমার গলা শুকিয়ে আসছে, জল খেতে পারছি না, মুখটা মানে আমাদের যে লালা জমে যাচ্ছে, মোটা পাড়া লাগছে, এরকম বলতে পারে। সেক্ষেত্রে আমরা সিপস অফ ওয়াটার পেশেন্টকে প্রোভাইড করব, বাট উইথ ডক্টর অ্যাডভাইস। নেক্সট হচ্ছে গিভ ল্যাক্সেটিভ বিফোর নাইট অফ সার্জারি অ্যান্ড ইনিমা ইন কামিং মর্নিং টু এমটি বাবেল, যেটা একটু আগে বললাম। পেশেন্ট যেমন ডিউরিং ওটি চলাকালীন মাসেল রিল্যাক্সেশনের ফলে ভমিট করতে পারে, সেরকম কিন্তু স্টুল পাসও করে দিতে পারে। সেটা কিন্তু পেশেন্ট তো কনসার্ন থাকছে না, সে কী করছে, তো তার জন্য আগে থেকেই পেশেন্টকে প্রিপেয়ার করে দেওয়া হয় বিফোর নাইট, অর্থাৎ হচ্ছে যে লাস্ট নাইটে পেশেন্টকে ল্যাক্সেটিভ দেওয়া হয় স্টুল পাস করার জন্য, এবং মর্নিংয়ে কী করা হয়? ইনিমা দেওয়া হয় যাতে বাবেলটা টোটালি ক্লিয়ার থাকে। সেটা আপার জিআই অ্যান্ড লোয়ার জিআই দুদিক দিয়েই কিন্তু ক্লিয়ার করে দেওয়া হলো। নেক্সট দেখো, অ্যাডভাইস টু অ্যাভয়েড স্মোকিং 24 আওয়ার্স বিফোর সার্জারি। অনেক পেশেন্ট থাকেন যারা কিন্তু স্মোক করেন, তাদেরকে বিফোর সার্জারি মিনিমাম 24 আওয়ার্স আমরা স্মোকিংটাকে কিন্তু বন্ধ রাখতে বলবো। কেন বলবো বলো তো? কারণ হচ্ছে স্মোকিং এমন একটা ইস্যু যেটা আমাদের বিপি লেভেলটাকে ইনক্রিজ করে দেয়। আমাদের ভাইটালস নর্মাল না থাকলে সেটা বিপি, পালস, রেসপিরেশন, টেম্পারেচার যেটাই হোক, আমাদের কিন্তু ওটি করা পসিবল নয়। তোমার যদি একটাও কোনো কিছু মিসম্যাচ থাকে বা অ্যাবনর্মালিটিস থাকে, ওটি বেড থেকে তোমাকে ডক্টর সোজা নামিয়ে দেবেন, তাহলে সেটা তো কাম্য নয়। তাহলে আমাদের কি করতে হবে? পেশেন্টকে আমাদের অ্যাডভাইস করতে হবে যে আপনি অ্যাটলিস্ট বিফোর ওটি 24 আওয়ার্স কোনো রকম কোনো স্মোকিং করবেন না, কারণ বিপি ইনক্রিজ করতে পারে। এটা যারা অ্যালকোহলিক তাদের ক্ষেত্রেও এই অ্যাডভাইসটা দেবে। পরে দেখো, আরও কিছু প্রিপারেশন আছে প্রি অপারেটিভ। আসলে প্রি অপারেটিভ কেয়ারটাই অনেকটা বেশি, পোস্ট অপারেটিভ আর ডিউরিংটা অনেকটা কম। প্রি অপারেটিভ দেখো কটা আছে একটু বলে দিই। প্রোভাইড প্রাইভেসি অ্যান্ড সাইকোলজিক্যাল সাপোর্ট, পেশেন্টকে কী করতে হবে? পেশেন্টের প্রাইভেসি মেনটেন করতে হবে অ্যান্ড সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে। তুমি পেশেন্টকে তোমার ওয়ার্ডে যখন আছে বিফোর ওটি, সেখানে তুমি পেশেন্টকে ইনিমা দিচ্ছ, বাট প্রাইভেসি মেনটেন করা খুব দরকার। পেশেন্টের ওটি ড্রেস আপ করাচ্ছ, তাহলে তোমাকে প্রাইভেসি মেনটেন করে করতে হবে, নাহলে পেশেন্ট তো অফেন্ডেড হবে।
নেক্সট দেখো সাইকোলজিক্যাল সাপোর্ট, অ্যান্ড পেশেন্টকে সঙ্গে সঙ্গে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে টু রিডিউস অ্যাংজাইটি। প্রিপেয়ার্ড অপারেটিভ সাইট অ্যাজ প্রেসক্রাইবড, অর্থাৎ তোমার শরীরে কোনখানে অপারেশন হচ্ছে, ধরো হাতে হচ্ছে বা ধরো পায়ে হচ্ছে বা ধরো অ্যাবডোমেনের কোনো একটা জায়গায় হচ্ছে, তো তোমাকে কিন্তু মেনশন করে দিতে হবে আমার হাতের এই জায়গাটায় কি পায়ের আমার এই জায়গাটায়, মানে যেখানটাই হোক আর কি। আমি আর মেডিকেল টার্ম ইউজ করে বলছি না, যেহেতু ভিডিওটা অনেক লেংথি হয়ে যাবে। তো যেটা আমার বলা, আমার যেখানটায় হবে সেটা আমার আপার আর্ম হলো, লেফট হ্যান্ডেড আপার আর্মে কোনো একটা ওটি আছে, তাহলে আমাকে সেই জায়গাটা কী করতে হবে, একটা মার্কার পেন দিয়ে আমাকে সেই জায়গাটা লোকেট করে দিতে হবে যে আমার এইখানে ওটিটা আছে পেশেন্টের। পরে দেখো অ্যাসেস ফর এনি অ্যালার্জি অ্যান্ড ডকুমেন্ট ইফ সিগনিফিকেন্ট। তুমি যখন হিস্ট্রি টেকিং করবে সেখানেই পেয়ে যাবে পেশেন্টের কোনো অ্যালার্জি আছে নাকি, তো সেটা কিন্তু অবশ্যই তোমাকে এক জায়গায় লিখে দিতে হবে, যেখানে ভাইটালস নোট করলে সেখানে তুমি ছোট্ট করে নোট করে দিলে। পরে দেখো পারফর্ম ওরাল হাইজিন, রিমুভ ডেঞ্চার, নেল পলিশ অ্যান্ড ড্রেস আপ ইন আ হসপিটাল গাউন, অর্থাৎ পেশেন্টের ওরাল হাইজিনটা, অর্থাৎ পেশেন্ট মাউথ ওয়াশ করেছে নাকি দেখে নেবে, কারণ এগুলো সবই কিন্তু ইনফেকশনের একটা করে সোর্স, তাই ওরাল হাইজিনটা মেনটেন করতে হবে। রিমুভ ডেঞ্চার, যদি ডেঞ্চার থেকে থাকে সেটা রিমুভ করবে। নেক্সট দেখো নেল পলিশ, নেল পলিশ রিমুভ করা, এটা ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ফিমেল পেশেন্টকে উঠিতে তুলে দেওয়া হয় উইদাউট নেল পলিশ রিমুভিং। এটাই কি হয় জানো, নেল পলিশটা থাকলে আমাদের তো এই যে ফিঙ্গারে কি দেওয়া হয়, বলো, ফিঙ্গারে আমাদের দেওয়া হয় যে আমরা প্রোবটা লাগাই, যে আমরা স্যাচুরেশন চেক করব পালস অক্সিমিটার দিয়ে, সেটা কিন্তু রিডিংটা ভালো করে দেখতে পাবো না। এই যেমন নেল পলিশটা আছে, এটা যদি পুরো আঙুলটায় থাকে আর প্রোবটা যদি এখানে দেওয়া থাকে, আমার কিন্তু রিডিংটা ঠিক করে আসবে না, তাই নেল পলিশ থাকলে সেটা আমাদের রিমুভ করে দিতে হবে। ড্রেস আপ ইন আ হসপিটাল গাউন, এবং আমাকে পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য ড্রেস আপ করে নিতে হবে। Administer pre-operative medications as prescribed after ensuring that an informed consent has been signed and the patient has voided, অর্থাৎ আমাকে প্রি অপারেটিভ মেডিকেশনগুলো দিতে হবে অ্যাজ প্রেসক্রাইবড আফটার এনশিওরিং দ্যাট, ডক্টর যেগুলো প্রেসক্রাইব করেছেন, দ্যাট অ্যান ইনফর্মড কনসেন্ট হ্যাজ বিন সাইন্ড, অর্থাৎ ডক্টর আমাকে ইনফর্ম করেছেন, রিটেন অ্যাডভাইস দিয়েছেন যে প্রি অপারেটিভ মেডিকেশন কী কী পেশেন্টকে দেবো। জেনারেলি কী দেওয়া হয়, একটা অ্যান্টিবায়োটিক, অনেক সময় সেফট্রিয়াক্সোন দেওয়া হয়, তার সঙ্গে একটা র্যান্টাক, কোনো ডক্টর রেগুলার একবারে দিয়ে দিতে বলেন, সেটা বিভিন্ন ওটির বিভিন্ন রকম, আমি তোমাদের একটা জাস্ট আইডিয়া দিচ্ছি। তো যেখানে যেমন হবে সেখানে তেমন, তো সেটা ডক্টররা বলে দেন কি মেডিকেশন দেওয়া হবে বিফোর ওটি, তো সেইগুলো তোমাকে দিয়ে কিন্তু পাঠাতে হবে। অ্যান্ড দ্য পেশেন্ট হ্যাজ ভয়েডেড, অর্থাৎ পেশেন্ট ইউরিন পাস করছে নাকি এটা কিন্তু চেক করে নিতে হবে, অর্থাৎ পেশেন্টকে তুমি ওটিতে পাঠানোর আগে অবশ্যই ইউরিন পাস করে ওটিতে নিয়ে যাবে। যদি ওটিতে তোলার পর সে হঠাৎ করে বলে ইউরিন পাচ্ছে, হয়তো লোকাল অ্যানেস্থেশিয়ার কাজ হচ্ছে, জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়নি, পেশেন্ট কিন্তু কনসাস আছে, শুধু যে জায়গাটা অপারেশন সেই জায়গাটা তার সেন্সেশন নেই, তাহলে সেই পেশেন্ট তো বলতেই পারে আমার ইউরিন পাচ্ছে। আর যে কনসাস নেই সে তো হঠাৎ করে ইউরিন পাস করে দিতেই পারে, কারণ তার মাসেল রিল্যাক্সড হয়ে গেছে। সুতরাং পেশেন্ট হ্যাজ ভয়েডেড, পেশেন্টকে ইউরিন পাস করে নিয়ে গিয়ে আমাদের ওটিতে নিয়ে যেতে হবে। পরের দেখো প্রপার আইডেন্টিফিকেশন অন দ্য পেশেন্ট আইডেন্টিফিকেশন ব্রেসলেট ইজ ভেরিফাইড, পেশেন্টের এই যে রিস্ট হয় না, সেটা লেফট হোক রাইট হোক, রিস্টে একটা করে দেখবে ব্রেসলেট দেওয়া হয়, মানে এই যে আমি এটা সুতোটা পরে আছি দেখছো, এরকমই একটা করে রিস্টলেট দেওয়া হয়। তোমরা যখন কোনো একটু বড় প্রাইভেট সেট আপে এগুলো দেখতে পাবে, অনেক গভর্নমেন্ট সেট আপে আছে, হ্যাঁ সব জায়গায় হয়তো এখনও চালু করা যায়নি বাট আছে। তো ওইটা দিলে কি হয়, পেশেন্টের সেখানে একটা আইডি নাম্বার থাকে, সেই আইডি নাম্বার ধরে পেশেন্টকে কিন্তু মার্ক করা হয়। ওখানে কারোর নাম ধরো রাম চ্যাটার্জি, বাট রাম চ্যাটার্জি তো আরও 5 জন থাকতে পারে, তাহলে কোনো রাম চ্যাটার্জির আজকে ওটি, এটা তো বোঝা সম্ভব নয়। তাহলে তোমার যদি একটা এই রাম চ্যাটার্জি যদি কোনো একটা আইডি নাম্বার ফেলা থাকে, সেইটা ধরে কিন্তু পেশেন্টকে আইডেন্টিফাই করা হবে। নাহলে কি হলো, ধরো যে কোনো একজন গিয়ে বেডে শুয়ে পড়লো, বা এক রাম চ্যাটার্জির জায়গায় অন্য রাম চ্যাটার্জিকে বেডে তুলে দেওয়া হয়েছে এবং ভুল মানুষের অপারেশন হয়ে গেল, আর যা ট্রিটমেন্ট দরকার সেটা পেলোই না, লাভের লাভ কিছুই নয়। সুতরাং একটা আইডেন্টিফিকেশন ব্রেসলেট অবশ্যই পরাতে হবে পেশেন্টকে। If the patient is menstruating, the type of menstrual protection used should be noted on the chart. যদি কোনো ফিমেল পেশেন্ট হয় তার মেনস্ট্রুয়েশন সেই সময় কন্টিনিউ হয়, সেটা আমাকে মেনশন করে দিতে হবে, ডকুমেন্ট করে দিতে হবে, এবং সে কি ইউজ করছে সেটাও
আমাকে কিন্তু নোট করে দিতে হবে মেনস্ট্রুয়াল প্রোটেকশন ইউজড। কারণ এক্ষেত্রে কি হয়, যেহেতু ব্লিডিং হচ্ছে তার জন্য হিমোগ্লোবিন কমে যাওয়ার চান্স থাকে। দরকার পড়লে সেক্ষেত্রে আমাকে সিবিসি চেক করে নিয়ে আমাকে এক্সট্রা ব্লাড অ্যারেঞ্জ করে রাখতে হতে পারে। আমার যদি ওটিটা এমার্জেন্সি হয় বাট পেশেন্ট মেনস্ট্রুয়েটিং, সেক্ষেত্রে তো আমি ওটি হোল্ড করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে এক্সট্রা ব্লাড অ্যারেঞ্জ করতে হবে। তাই এই ব্যাপারটা অবশ্যই তোমরা কনসার্ন থাকবে। পরেরটা দেখো, ডকুমেন্ট অ্যান্ড মনিটর ভাইটাল সাইন্স। এটা আমি আগেই বলেছিলাম, তো আরেকবার লিখেছি যখন বলে দিই যে যা যা করলাম সেটা ডকুমেন্টেশন করবো, আর ভাইটাল সাইনটা বিফোর ওটি সেন্ডিং লাস্ট একবার চেক করে নিয়ে আমি ওটিতে পাঠাবো। এরপরে হচ্ছে ইন্ট্রা অপারেটিভ নার্সিং কেয়ার, অর্থাৎ এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে প্রি অপারেটিভ নার্সিং কেয়ার। এবার যেটা পড়বো সেটা হচ্ছে ওটি চলাকালীন যে নার্সিং কেয়ার দেবো সেইটা। প্রথমে দেখো মেনটেনেন্স অফ অ্যাসেপটিক টেকনিক। কী করতে হবে, আমাদের অ্যাসেপটিক টেকনিকটা মেনটেন করতে হবে। অ্যাসেপটিক টেকনিকের মধ্যে কী পড়ছে দেখো, ফার্স্ট হচ্ছে হ্যান্ড ওয়াশিং। তোমাকে অ্যাজ এ সিস্টার হ্যান্ড ওয়াশিং করতেই হবে যে কোনো প্রসেসের আগে, সেটা তুমি নিজে ডক্টরকে অ্যাসিস্ট করো বা ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করো, যাই করো তোমাকে আগে হ্যান্ড ওয়াশ করতে হবে। পরে হচ্ছে স্টেরাইল গাউন প্রোভাইডিং। তুমি ডক্টরকে স্টেরাইল গাউনটা পরতে হেল্প করবে, তাহলে তোমাকে অবশ্যই হ্যান্ড ওয়াশ করতেই হবে না। পরের দেখো, প্রোভাইড স্টেরাইল গ্লাভস। তোমাকে স্টেরাইল গ্লাভস প্রোভাইড করতে হবে। অ্যান্ড প্রোভাইড স্টেরাইল ইনস্ট্রুমেন্ট ফর ওটি, অর্থাৎ একটা ওটি টেবিল সেট আপে যা যা লাগে সেগুলো তোমাকে রেডি করে দিতে হবে। তাহলে মেনটেনেন্স অফ অ্যাসেপটিক টেকনিক মেনটেন না করলে তুমি তো এগুলো হাত দিতে পারবে না। তাই হ্যান্ড ওয়াশিং করে তোমাকে স্টেরিলিটি মেনটেন করে সমস্ত প্রসেসটা করতে হবে। পরেরটায় চলো। তারপর কি করব, প্রপার পজিশনিং। পেশেন্টকে আমি প্রপার পজিশনিং দেবো, যার যে পজিশন, কারো সুপাইন পজিশনে কোনো ওটি হবে, কারো টেন্ডেলেন বার্গে দেবো, তাই না? তাহলে বিভিন্ন রকমের যে পজিশনগুলো আছে সেই পজিশনের উপরে কাউকে প্রন পজিশনে রাখতে হতে পারে, তাহলে আমাকে সেটা ডিসাইড করে নিতে হবে। আমাকে জানতে হবে যে কোন ওটির জন্য কী পজিশন, আমি পেশেন্টকে সেই পজিশনে রাখবো। তারপর হচ্ছে ভাইটাল সাইন। ওটিতে গিয়েও ওটির যিনি সিস্টার থাকেন তার কাজ হচ্ছে ভাইটাল সাইন চেক করা। একটা তো ওয়ার্ডে হয়েইছে, বাট ওটিতে সেন্ড করার পরে ওটিতে ভাইটাল সাইন চেক হবে। অনেক সময় কি হয়, একটা প্যানিক অ্যাটাক হয়, বাইরে নর্মাল ছিল, যেই ওটিতে ঢোকালো একদম বেড়ে গেছে। এই হয়তো ছিল 110/60 or 70, সেটাই ওখানে গিয়ে দেখা যাচ্ছে 180/100, 90। সুতরাং আমাকে কিন্তু ভাইটাল সাইনটা ওটি রুমে গিয়ে আরেকবার চেক করতে হবে, সেটা ওটির সিস্টার করবেন। পরেরটা দেখো, অ্যাসিস্টিং দ্য সার্জেন। সার্জেনকে অ্যাসিস্ট করা হয়, সার্জেনকেও তো আমরা অ্যাসিস্ট করি, তাহলে এটাও একটা আমাদের নার্সদের কাজ, যেটা হচ্ছে ইন্ট্রা অপারেটিভ নার্সিং কেয়ারের মধ্যে। এখানে একটা কথা আমি তোমাদের বলে দিই, টাইপ অফ নার্স ইন ওটি, অর্থাৎ একটা ওটির মধ্যে দু রকমের নার্স থাকেন। কি কি, স্ক্রাব নার্স আর সার্কুলেটিং নার্স। এই দু প্রকারের নার্সের দেখবে আলাদা 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 কাজ। স্ক্রাব নার্স কাকে বলে এটাও জানবে, সার্কুলেটিং নার্স কাকে বলে এটাও জানবে। অর্থাৎ কি বুঝলাম, ওটির মধ্যে দু রকম নার্স থাকেন, স্ক্রাব নার্স আর সার্কুলেটিং নার্স। তো স্ক্রাব নার্স কাদেরকে বলে, যিনি অ্যান অপারেটিং নার্স হু ডিরেক্টলি অ্যাসিস্টস দ্য সার্জন প্রাইমারিলি বাই পাসিং ইনস্ট্রুমেন্টস অ্যান্ড সাপ্লাইজ। অর্থাৎ একজন নার্স হু ডিরেক্টলি অ্যাসিস্ট দ্য সার্জন, যিনি ডিরেক্টলি সার্জনকে অ্যাসিস্ট করছেন, প্রাইমারিলি বাই পাসিং ইনস্ট্রুমেন্টগুলো পাস করে অ্যান্ড সাপ্লাই দিয়ে। অর্থাৎ ডক্টর একটা করে হাত বাড়াচ্ছেন আর সিস্টার জানেন কোনটার পর কোনটা কী লাগবে, তিনি একটার পর একটা ইনস্ট্রুমেন্ট তাকে প্রোভাইড করছেন। এটাও করতে গেলে অনেকটা এক্সপিরিয়েন্সড, অনেকটা স্কিলড হতে হয় এবং পড়াশোনাটাও তাকে খুব ভালো করে জানতে হয়, নাহলে এই স্কিলটা আসবে না। অর্থাৎ একজন ডক্টরের পাশে দাঁড়িয়ে তুমি তখনই অ্যাসিস্ট করতে পারবে যখন তুমি জানবে যে কোনটার পরে কী লাগছে বা কী লাগতে পারে। তোমাকেও কিন্তু ওটিটা কিন্তু ভালো করে বুঝতে হবে, তোমাকেও ভালো করে অবজার্ভ করতে হবে, তবে তুমি কিন্তু জানবে। তো এটা হচ্ছে স্ক্রাব নার্সের কাজ, যিনি মেনলি ডক্টরকে অ্যাসিস্ট করেন। আর একটা হচ্ছে সার্কুলেটিং নার্স। ফার্স্ট কি দেখো, আ নার্স হু পার্টিসিপেটস ইন সার্জারি, যিনি সার্জারিতেও পার্টিসিপেট করেন বাই ফলোয়িং অ্যাক্টিভিটি, এই কাজগুলো যিনি করেন আর কি। ফার্স্ট কাজ, টেকিং আ প্রি অপারেটিভ হিস্ট্রি, যেটা আমাদের ওয়ার্ডের সিস্টার যে যা যা আমাদের প্রোভাইড করে গেলে ওটির মধ্যে, তিনি সেগুলো সমস্ত চেক করে নেবেন, যা যা ওটির সিস্টার দিয়েছে কোনো কিছু মিস গেছে নাকি, এবং সেক্ষেত্রে যদি কোনো হিস্ট্রি টেকিং করতে হয় তো সেই সিস্টার করে নেবেন। পরে হচ্ছে এডুকেটিং দ্য পেশেন্ট অ্যাবাউট আপকামিং অপারেশন। পেশেন্টের কোনো স্ট্রেস হচ্ছে, ভয় পাচ্ছে, তো পেশেন্টের রিডিউস অ্যাংজাইটি করতে হবে, সেটাও কিন্তু এই সিস্টার করবেন। বা আপকামিং অপারেশন, পেশেন্টকে নিজে থেকেই গিয়ে বলা কি ভয় পাচ্ছেন, ভয় পাবার কিছু নেই,
আপনি ভালো হয়ে যাবেন, এটা করলেই বরং আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, এই ধরনের কথাগুলো পেশেন্টকে একটু বলে যাতে সে মেন্টালি একটু কাম থাকে, এই চেষ্টা কিন্তু আমাদেরকেই করতে হবে। পরেরটা হচ্ছে মনিটরিং দ্য পেশেন্টস ভাইটাল সাইন। তো যেটা বলেছিলাম ওটির মধ্যে ভাইটাল সাইন চেক হবে। পরে দেখো অ্যাসিউরিং দ্য স্টেরিলিটি অফ ইনস্ট্রুমেন্টস ইন ইউজ। যে ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া হয়েছে ওটির জন্য সেগুলো যে সব স্টেরাইল, সঙ্গে গ্লাভসটাও সবটা কিন্তু এই নার্স দেবেন এবং ইনি একবার চেক করে নেবেন যে যা যা প্রোভাইড করা হয়েছে একটা পেশেন্টের ওটির জন্য সেগুলো সব স্টেরাইল আছে নাকি। পরে দেখো মেকিং শিওর দ্যাট অপারেটিং রুম ইকুইপমেন্ট ইজ বোথ অ্যাভেলেবেল ফর দ্য প্রসিডিওর অ্যান্ড ফাংশনিং ওয়েল। শিওর করতে হবে কি দ্য অপারেটিং রুম ইকুইপমেন্ট ইজ বোথ অ্যাভেলেবেল, একটা অপারেশনের জন্য রুমের মধ্যে যা যা লাগে সেগুলো সব অ্যাভেলেবেল আছে কিনা ফর দ্য প্রসিডিওরের জন্য, অ্যান্ড ফাংশনিং ওয়েল, এবং সবগুলো ভালোভাবে কাজ করছে কিনা। এইটা কিন্তু একজন এই সার্কুলেটিং নার্স এতগুলো কাজ করবেন। তাহলে বুঝতে পারছো এনারও কত গুরুত্ব, এই স্ক্রাব নার্সের আর এই সার্কুলেটিং নার্সেরও কত গুরুত্ব। কিন্তু বাস্তবে কি হয়, বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে যে স্ক্রাব নার্সও সার্কুলেটিংয়ের কাজ করছেন, সার্কুলেটিংও স্ক্রাব নার্সের কাজ করছে, কারণ প্রচুর স্টাফ ডেফিসিট আছে। কিন্তু কিছু করার নেই, আমরা নিয়মে বাধা পড়ে আছি, তো তার জন্য আমাদের কিন্তু সব ধরনের এক্সামেই অ্যাপিয়ার হতে হবে। এবং লাস্ট যেটা আছে সেটা দেখো পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার। পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ারের মধ্যে দেখো ড্রেসিং উইথ অ্যাসেপটিক টেকনিক। আমরা পেশেন্টের ড্রেসিং করব, ডক্টর তো ড্রেসিং করে পেশেন্টকে ওয়ার্ডে দিয়ে দিলেন, তারপর তো পেশেন্টের ড্রেসিং করতে হবে। ডাক্তারবাবু তো রোজ থাকবেন না, তিনি তো আরও ওটি করেন, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের ড্রেসিং কে করবে? তোমাকেই করতে হবে। তাহলে তোমার কী করে করবে? ড্রেসিং উইথ অ্যাসেপটিক টেকনিক। চেক এনি পাস ফর্মেশন। এই ড্রেসিং করার সময় আমি কী চেক করব? কোনো পাস ফর্মেশন হচ্ছে নাকি, কোনো রেডনেস আছে নাকি, কোনো সোয়েলিং আছে নাকি, ফাউল স্মেল আছে নাকি ইন দ্য উন্ড। যদি এইগুলোর কোনোটা যদি আমি ড্রেসিং করতে গিয়ে দেখি উন্ডের মধ্যে প্রেজেন্ট আছে, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ডক্টরকে ইনফর্ম করতে হবে। অনেক সময় আমরা এর সঙ্গে সঙ্গে দেখব পেশেন্টের জ্বর আসছে, তাহলে আমাদের কিন্তু সেক্ষেত্রে ডক্টরকে ইনফর্ম করাটা আমাদেরই কাজ। পরে দেখো অ্যাসেস ব্লিডিং। তাহলে কোনো ব্লিডিং হচ্ছে নাকি সেটাও আমায় খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে স্টিচটা কোনোভাবে হয়তো কোনো জায়গায় ঠিকঠাকভাবে হয়নি এবং ড্রেসিং করতে গিয়ে ব্লিডিং হলো, হয় এগুলো কিন্তু। যত বড় ওটি এবং যত ছোট ওটি সব জায়গাতে রিস্ক একদম সমান সমান। তাই আমাদের কিন্তু আফটার ওটি এই ব্যাপারগুলো খুব কনসার্ন থাকতে হবে। অ্যাসেস ব্লিডিং অ্যাসেস করব। নেক্সট দেখো রিকভারি রুম। পেশেন্টকে রিকভারি রুমে শিফট করা হলো, অর্থাৎ শিফট দ্য পেশেন্ট ইন রিকভারি রুম। পেশেন্টকে রিকভারি রুমে শিফট করা হয়েছে অ্যান্ড মনিটর ভাইটাল সাইন। আফটার ওটি পেশেন্টের ভাইটাল সাইন চেক করতেই হবে, কারণ হচ্ছে পেশেন্টের শকে চলে যেতে পারে, কারণ সেখানে কিন্তু পেশেন্টের অনেকটা ব্লাড ভলিউম লস হয় ওটিতে। তাই পেশেন্টের বিপি ফল করতে পারে, পালস ইনক্রিজ করতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, তাই পেশেন্টের ভাইটাল সাইন চেক করতে হবে। আর যদি ইনফেকশন হয়ে যায় সেই জায়গায় তাহলে তো জ্বর আসবেই, যেটা আগে বললাম। তাহলে আমাদের ভাইটাল সাইনটা কিন্তু ডেইলি চেক করে যেতে হবে, এবং সেটা মিনিমাম 2 বার করে তো অ্যাটলিস্ট করা উচিতই। 2 বার কেন, তুমি 3টে শিফট তো, 3টে শিফটে 3 বার, একটা ওটি পোস্ট ওটি পেশেন্টের জন্য এটা এনাফ। পরে দেখো যেটা লাস্ট পয়েন্ট, অ্যাডমিনিস্টার মেডিকেশনস প্রপারলি। পোস্ট ওটি পেশেন্টে যা যা মেডিকেশন হয় সেগুলো কিন্তু যেমন যেমন ডক্টর অ্যাডভাইস করবেন সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু অ্যাডমিনিস্টার করতে হবে। এটাই প্রি অপারেটিভ, ইন্ট্রা অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার। আজকের টপিকটা এতটুকুই। ভিডিওটা হয়তো একটু বড় মনে হতে পারে, কিন্তু তোমরা যদি এই থিওরিটা পড়ে যাও তোমাদের কিন্তু সবটাই কভার হয়ে যাবে। এই রিলেটেড আর কিছু পড়তে লাগবে না, শুধু এই থিওরিটা পড়বে যেটা আমি পড়ালাম। এরপর কি পড়বে? জাস্ট চ্যাপ্টার খুলবে, তোমরা যে বই পড়ো, অনেকে অনেক অথারের বই ফলো করো, তো সেটা নিয়ে আমি আজকে বলছি না। তো যাই পড়ো না কেন, যেটা তোমাদের পড়া হয়ে আছে বা যাই পড়ো, তোমরা কিন্তু সেটা খুলবে আর শুধু এমসিকিউগুলো পড়বে, তাহলেই কিন্তু অনেকটা হয়ে যাবে। আর অত চাপ নিয়ে পড়ার দরকার নেই, জাস্ট খেলার ছলে পড়ো, তবেই পড়াগুলো মনে থাকবে। যদি তোমার মনে হয় যে এই পিডিএফটা দরকার, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, এবং এগুলো ছাড়াও তোমরা আর কোন কোন নোটসের উপর ভিডিও চাইছো সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি উইদাউট এনি কস্ট তোমাদের ভিডিওগুলো প্রোভাইড করব, পিডিএফগুলো প্রোভাইড করব। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।